জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ স্থাপন, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সুইজারল্যান্ডের দেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তার ঠিক আগে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়ংটান সিনাওয়াত্রা ও জার্মানির ফেডারেল চ্যান্সেলরের প্রধান এবং ফেডারেল মন্ত্রী উলফগ্যাং স্মিটের সাথে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে বিশ্ব নেতাদের অবহিত করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি জানান, ঐক্যমত্য তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসের একটি সনদে স্বাক্ষর করবে, যা জুলাই বিপ্লবের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে। বৈঠকে দেশগুলোর সাথে বৃহত্তর ব্যবসায়িক সংযোগে তাদের বাংলাদেশ সফরের আহ্বান জানান তিনি। এর আগে জার্মানির চ্যান্সেলর, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা নিয়ে লন্ডন ক্লিনিক ও জন হপকিন্সের মেডিকেলের চিকিৎসক বোর্ডের মধ্যে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হাসান। লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী চিকিৎসা কিভাবে হবে তা নিয়েও চিকিৎসকদের বোর্ড সভায় আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। গণমাধ্যমের কাছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন একথা জানান। তিনি বলেন, গত 8 জানুয়ারি থেকে বেগম জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। বেগম খালেদা জিয়ার রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করছে। পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে লন্ডনের আরও 2 জন চিকিৎসক ওনাকে দেখবেন বলেও জানান। তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা লন্ডনের মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন। তারা এক ছাদের নিচে চিকিৎসা করাতে ওয়ান স্টপ সার্ভিসের কাজ করবেন বলেও জানান ডাক্তার জাহিদ। আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সাথে আসামি জিয়াউল আহসানকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করে দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের সমন্বয়ে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে সাংবিধানিক আদালত তথা হাইকোর্টে করতে হবে। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সুযোগ নেই। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে হত্যার বিচার কার্যকে প্রভাবিত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাকে বিচারের আওতায় আনতে ট্রাইব্যুনাল তৎপর আছে। যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা না করে এই কোর্টে, বিচারিক আদালতে এসেছেন, এটা মিসকনসিপ্ট। পিটিশনে চ্যালেঞ্জ করেছেন ট্রাইব্যুনালের ক্ষমতা, আবার প্রেয়ারের মধ্যে গিয়ে লিখছেন আমাকে যেন ডিসচার্জ করা হয়। তো একদিকে তারা বলছেন যে আপনার কোনো ক্ষমতা নাই, আবার শেষে যেয়ে বলছেন আমাকে রিলিজ করে দাও। তো যার ক্ষমতা নাই সে কীভাবে রিলিজ করবে?
ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। তো যেখানে হাইকোর্টে আপনি গিয়ে আইন চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, মৌলিক অধিকার দাবি করার প্রশ্ন নাই, সে বিচারিক আদালতে এসে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ না, সুতরাং এখানে আমার বিচার হতে পারে না। আমরা বলেছি এটার অর্থ হচ্ছে যে বাপের কাছে গিয়ে বাপের বৈধতা চ্যালেঞ্জ করা যায়, তোমার বিয়ে আমার মায়ের সাথে সঠিকভাবে হয়েছিল কিনা। 2018 সালে দিনের ভোট রাতে করার জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর যারাই জড়িত ছিল তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়েছে তরুণরা রাজনীতি বিমুখ নয়। সকালে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে 2 দিনব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। স্কুল মাঠে নানা আয়োজনের মাধ্যমে উৎসব উদ্বোধন করা হয়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, শুধু ফ্যাসিবাদী শক্তির পরাজয় নয়, গঠনমূলক ও শক্তিশালী দেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। জুলাইয়ের যে তারুণ্যের শক্তি সেটি হারিয়ে যায়নি। আমরা এখনো আছি, আমাদের গঠনমূলক বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমরা হাজির আছি। সামনের দিনগুলোতেও যেন এই প্রজন্ম ব্যর্থ না হয়, সেজন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যেকটি ধাপে দেশের প্রত্যেকটি সেক্টরে নিজেদের সাক্ষরতার ছাপ রাখতে হবে। গঠনতন্ত্র পরিবর্তনের কারণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সার্জিস আলম। এখন থেকে ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক নামে কোনো পদ থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করতে এর গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণী কাজ করবে, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর। অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন দায়িত্ব পালন করেছেন বলেও জানান সার্জিস। গত 7 জানুয়ারি থেকে এই ফাউন্ডেশনের পদ থেকে অব্যাহতি নেন তিনি। এর মধ্যে 826 শহীদ পরিবারের মধ্যে 628 পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি প্রায় 11,000 ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে এক দফা সফল হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় শেষে তিনি বলেন, সংস্কার ঝুলিয়ে রাখা ঠিক হবে না। গণ অভ্যুত্থানের পর জন আকাঙ্ক্ষা পূরণের জন্য জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া জরুরি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসলামী জোট নিয়ে বিএনপির দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনো আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি।
জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না। 5 জন বসেই দেশের করণীয় ঠিক করার সুযোগ নেই। জনগণের ম্যান্ডেট নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটি নির্বাচিত সরকার গঠনের জন্য বর্তমান সরকারকে সব রকম সহযোগিতা করবে বিএনপি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, 17 বছরে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বিএনপির আন্দোলন অনেকেই দেখেননি। শেখ হাসিনার বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। আন্দোলনের ড্রাইভার বিএনপি। হঠাৎ করে যারা মাঠে নামছে তারা অনেক কিছুই জানে না বলেও জানান তিনি। স্বৈরাচারের পতন হলেও দেশ এখনও গর্তের মধ্যে আছে। আন্দোলন শেষ হয়নি। ভোট থেকে জনগণকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। ভোটাধিকার ফিরিয়ে দেয়া জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে দেশ গভীর সংকটে পড়তো না বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে প্রবাসীদের অবদান খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আসলে এই আন্দোলনের পিছনে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সাহেব। উনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে ড্রাইভ করেছেন। উনি হচ্ছেন মূল শক্তি। এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে। সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের সরকার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন মঈন খান। তিনি আরও বলেন, ক্ষমতায় থেকে দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে আওয়ামী লীগ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় প্রবাসী বাংলাদেশিদের আত্মীয় স্বজনদের ওপর জুলুম করেছে শেখ হাসিনা সরকার। করতে পারে এবং সেই গুরুদায়িত্ব পালন করে যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে, এই প্রত্যাশা হচ্ছে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এখনও সচিবালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বহাল রয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে অন্তর্বর্তী সরকার বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে চট্টগ্রামে সেনবাগ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি ও তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। বিএনপি আশা করে বর্তমান সরকার দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনবে। তবে 5 মাস পেরিয়ে গেলেও নির্বাচনের কোনো আলামত না থাকায় 1-11 মতো আরেকটি সরকার গঠনের ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের তারেক রহমান নিঃশর্তভাবে আপনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে বিলম্ব করে 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি। স্থানীয় সরকার নয়, এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে কথা জানান ইসি আব্দুর রহমান মাসউদ। ইসি মাসউদ জানান, আগামী সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে লক্ষ্যে কাজ করছে কমিশন। ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন ছিল সে জায়গা থেকে পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে সুষ্ঠু ভোট নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ করতে দেশজুড়ে 35,000 তথ্য সংগ্রহকারী কাজ করছে বলে জানান তিনি। এর আগে বরিশাল অঞ্চলের সকল পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন আব্দুর রহমান মাসউদ।
এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় পিছিয়ে গেছে। ৫ ফেব্রুয়ারি সংস্থাটির বোর্ড সভায় বিষয়টি অনুমোদনের কথা ছিল। বাংলাদেশ ব্যাংক জানায় ইতিমধ্যেই ঋণের ৩ কিস্তির টাকা পাওয়া গেছে। চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ৫০ লাখ ডলার পাওয়ার কথা রয়েছে। এদিকে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আকার আরও ৭৫ কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। বাড়তি সেই অর্থ দিতে সম্মত হয় সফররত আইএমএফ প্রতিনিধি দল। তবে এজন্য কর আদায় ও নিয়ন্ত্রক সংস্থাকে আলাদা করা সহ রাজস্ব আদায় বাড়ানোর মতো বেশ কিছু কঠোর শর্ত দেয় সংস্থাটি। ফলে রাজস্ব আদায় বাড়াতে এরই মধ্যে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়িয়েছে সরকার। সমালোচনার মুখে ওষুধ, তৈরি পোশাক, রেস্তোরাঁ, মোটরগাড়ির গ্যারেজ, ওয়ার্কশপ, মোবাইল ফোন, আইএসপি সেবাসহ কয়েকটি খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআর। বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওষুধে ভ্যাট কমিয়ে আগের 2.4%ই বহাল রাখা হয়েছে। এছাড়া মোবাইলে কথা বলা ও আইএসপি, ইন্টারনেট, রেস্তোরাঁ, মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, পোশাকে আরোপিত বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একই সাথে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, বিপণন সেবায় ভ্যাট 5% কমিয়ে 10% নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনদের অনুরোধে বৃহত্তর জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। দেশে যেন খাদ্য ঘাটতি না হয় সেজন্য 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। খাদ্য ঘাটতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বোরোর উৎপাদন ভালো হলে আমদানি কমবে, যদি কম হয় তাহলে বাড়তেও পারে। খাদ্যের মজুত ও সরবরাহ ঠিক রাখতে ইসরায়েল বাদে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ থেকে চাল কেনা যাবে বলে জানান খাদ্য উপদেষ্টা। তবে এক্ষেত্রে চালের দাম এবং পরিবহন খরচ কম থাকায় ভারত থেকে বেশি আমদানি করা হবে। এছাড়া পাকিস্তান থেকেও 50,000 এবং মিয়ানমার থেকে 1 লাখ মেট্রিক টন চাল কিনতে চুক্তি করা হয়েছে। ভিয়েতনাম থেকে 1 লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। এছাড়া 3,41,000 মেট্রিক টন গম কেনা হবে বলে জানান আলী ইমাম মজুমদার। কারণ বড় কিন্তু এবারে লেটে লাগানো হয়েছে, কারণ হচ্ছে পানি নেমেছে দেরিতে অকাল বন্যার জন্য, এই জন্য ওটাও একটু ঝুঁকির মধ্যে আছে। তার জন্য আমাদের আমদানি কার্যক্রম, বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে। নেবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে, সহজে আনা যায়। এটাকে যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলির থেকেও দাম একটু বেশি হলেও আমরা মাল্টিপল সোর্স থেকে আমরা আনার জন্য ইয়ে করব। চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমাদের আমদানি পাইপলাইনে থাকবে। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন। কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে তিনি একথা বলেন। সকাল 9টার পর থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। গত বছর 31 মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীদের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি শীর্ষক ব্যানারে সকাল থেকেই সড়কের ওপর অবস্থান নেন তারা। এ সময় সড়কে তৈরি হয় তীব্র যানজট। পরে পুলিশি বাধায় কারওয়ান বাজারে রাস্তা ছেড়ে দেন তারা। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, লাখ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। এ সমস্যার সমাধানে প্রবাসী মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাবি করেন তারা। পরে যেতে না পারা কর্মীদের মার্চের দিকে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দেন প্রবাসী কল্যাণ সচিব। দালালরা মিলে সিন্ডিকেট করে আমাদের 20,000 টাকার টিকিটের দাম উঠিয়েছে 2,80,000 টাকা, 3 লক্ষ টাকা। এরকম নানান রকমের তালবাহানা দেখায় আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। 6 লাখ থেকে 7 লাখ পর্যন্ত টাকা নিচ্ছে। আমাদের অনেক ঋণগ্রস্ত করে টাকা দেওয়া।
আমাদের সংসার চলাতে সমস্যা হচ্ছে। ভাই আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়ায় যেতে চাই। ফাইনাল না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না, রাজপথ ছাড়ছি না। রিসেন্টলি দুটো ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের পক্ষ থেকে আমাদের হাই কমিশন থেকে একটা টেকনিক্যাল কমিটি করে দেওয়া হয়েছে এবং ওদের হোম মিনিস্ট্রির একটা টেকনিক্যাল কমিটি এ যাবৎ 2টা মিটিং হয়েছে এবং মিটিংটা ফলপ্রসূই হয়েছে বলবো আমরা, এবং একটা অগ্রগতিও আছে যে আমরা খুব শীঘ্রই আশা করছি যে আমাদের কিছু মোডালিটি ফাইনাল করার আছে যে কি পদ্ধতিতে তারা যাবেন। 4 দফা দাবিতে দুপুর থেকে প্রায় ঘণ্টাখানেক শাহবাগ মোড় অবরোধ করে রাখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট ম্যাটসের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। অবিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু, ইন্টার্নশিপ ভাতা, কোর্স কারিকুলাম সংশোধন সহ 4 দফা দাবি তুলে ধরেন তারা। বলেন 3 মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার পরও তাদের দাবি পূরণ হয়নি, তাই শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। আন্দোলনকারীরা বলেন সচিবালয়ে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধি দলের সাথে বৈঠক দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানান তারা। 4 দফা দাবির সুরাহা না দেওয়ার কারণে আজকে আমরা এই শাহবাগে ব্লকআউট কর্মসূচি দেওয়ার জন্য আমাদের এক প্রকার আমরা বাধ্য হই। সবাই অসুস্থ হয়ে গেলেও যে একজন থাকবে সেই একজনই আমরা এখানে কর্মসূচি পালন করব। আমরা এখানেই থাকবো, এখান থেকে নড়তেছি না। যদি রক্তের বন্যা না বয়ে যায় তাহলে আমরা এখান থেকে যাব না। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার তথ্য ঘিরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়েছে। তবে এতে বোমা ও বোমা সদৃশ্য কোনো কিছুই পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে, কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায়নি। সিভিল এভিয়েশন চেয়ারম্যান আরও জানান একটি পাকিস্তানি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, তবে তা হুমকি হিসেবে নয়। সিভিল এভিয়েশন চেয়ারম্যান আরও জানান তার সাথে পরে আমরা মেসেজেই কথা বলা হয়েছে, তবে কল ধরেননি। অন্য রুটের ফ্লাইটগুলোর চলাচল স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এর আগে ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার তথ্য দেয়া হয়। এ ঘটনার পর বিজি 356 নম্বর ফ্লাইটটি বুধবার সকাল 9টা 20 হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর সকাল 10:30টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতরে প্রবেশ করে। বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায়। ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি, অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি। উনি আমাদেরকে তথ্য দিয়েছে, তাহলে হুমকিদাতা বলতে কীভাবে? উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না। উনি তথ্য দিয়েছেন যে ওনার কাছে তথ্য আছে রেলিভেন্ট সোর্স থেকে, এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম ব্যাগ লাগেজ আসছে। সো উনি আমাদেরকে তথ্য দিয়েছেন। এটা করেছি কোনো প্যানিকই ক্রিয়েট না করে, পুরো ইভেন্টটা 3rd টার্মিনালের সামনে নিয়ে গেছি, দূরে নিয়ে গিয়েছি, যাতে জাতির সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই বা তারা কোনো প্যানিকও হয় নাই। সো এই জিনিসটা আমরা করেছি যে ইন্টেনশনালি যেন কোনো এফেক্ট নেই, প্রতিটা এয়ারক্রাফট ল্যান্ডিংয়েও এফেক্ট হয় না। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মঙ্গলবার ভোরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করেছে বিজিবি এবং গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে নির্মাণাধীন বেড়াসহ কাঁটাতার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলেও বুধবার দুপুর পর্যন্ত এ বিষয়ক কোনো কার্যক্রম দেখা যায়নি। তবে সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বিজিবির জয়পুরহাট 20 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়। পরে পতাকা বৈঠকের সিদ্ধান্তে বিএসএফ কাজ বন্ধ করে এবং বাঁশের খুঁটি ও কাঁটাতারের বেড়া দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। তার কাটার বেড়া দেওয়ার জন্য চেষ্টা করতেছিল, আমাদের বিজিবি এবং আমাদের সাধারণ জনগণ বাধা দেওয়াতে দিতে পারেনি। পতাকা বৈঠকের মাধ্যমে ওনারা আশ্বাস দিয়েছেন যে ওরা উঠাই নেবেন। তো আমরা কিছুটা আশাবাদী যে ওনারা উঠাই নেবেন। আমরা আপাতত এখানে কোনো সেরকম নড়ার জন্য আমরা ভালো আছি। আমরা তাদেরকে নোটিফাই করি, তাদেরকে জানাই
এবং আপনারা অবগত আছেন যে গতকালকে কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে। এই মিটিং এর মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা করবে না। সীমান্তের শূন্যরেখার 150 গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সীমান্তের যে কোনো সমস্যা বিজিবি বিএসএফের সমন্বিত উদ্যোগে সমাধান করা হবে। সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিএসএফ বিজিবির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সীমান্ত নিয়ে যে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো, স্থানীয় জনগণের অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকার বিষয়েও একমত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে রৌফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। পেনশনে পার্ট অফ পে রানিং অ্যালাউন্স প্রদান ও নিয়োগে বৈষম্যমূলক শর্ত বাতিল না হলে আগামী 28 জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চালানো বন্ধের ঘোষণা দিয়েছে রেলওয়ের রানিং স্টাফ কর্মচারীরা। দুপুরে চট্টগ্রাম রেল স্টেশনের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। বক্তারা বলেন, রেলওয়ের চালক, হেলপার, গার্ড ও টিটি মিলিয়ে প্রায় 1000 কর্মচারী কাজ করে, যারা ব্রিটিশ আমল থেকে পেনশনের সঙ্গে রানিং পে সুবিধা পেলেও ব্যয় সংকোচনের জন্য 2021 সালে তা বাতিল করা হয়। একই সাথে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বৈষম্যমূলকভাবে 2টি শর্ত জুড়ে বেতন ভাতা কমিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে বেশ কয়েকবার আন্দোলনের পর 2023 সালে অর্থ মন্ত্রণালয় বৈষম্যমূলক সেই প্রজ্ঞাপন বাতিল করে আগের নিয়ম বহাল রাখার আশ্বাস দেয়। কিন্তু তার প্রায় 2 বছর পরও আগের নিয়ম বাস্তবায়ন হয়নি। নেতারা বলেন, আগামী 27 জানুয়ারির মধ্যে অর্থ ও রেল মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না হলে 28 জানুয়ারি থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। রায় আছে এবং বিভিন্ন সময় আমাদের তথ্যপত্র আছে, সব কিছু দেওয়া হয়েছে আমাদের এটা লিগেলিটি, এবং লিগেলিটি এরা স্বীকার করছে, রেল টোটাল স্বীকার করে, রেল ভবনের টোটাল একেবারে ডিজি থেকে ধরে সচিব পর্যন্ত সবাই স্বীকার করে, এবং তারা অনেক তথ্যপত্র দিয়েছে। কিন্তু অর্থমন্ত্রী এটা করতেছে, তারা জোর করে এটাকে চাচ্ছে যে না দেওয়ার জন্য। যদি আমাদের এই দাবি না মানে গভর্নমেন্ট, তাইলে আমাদের কোনো রানিং স্টাফ, বিশেষ করে এলএম, এএলএম, গার্ড, আমাদের টিটি ভাইরা কেউই তাদের নিজ নিজ কর্ম থেকে সবাই বিরত থাকবেন। যেসব ক্ষুদ্র ব্যবসা এখনও আইনি কাঠামোর মধ্যে আসেনি, তাদের যুক্ত করলে কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপির আকার বাড়বে বলে মনে করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এসএমই খাত নিয়ে কর্মশালায় এ কথা বলেন তিনি। এ সময় বড় কোম্পানিগুলো ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের ব্যবসা নিয়ে নেয় বলে জানান আলোচকরা। ফলে আগামীতে নীতিমালার মাধ্যমে এসএমই প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়। সেই সাথে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর জন্য যে ঋণ বিতরণ করা হচ্ছে সেগুলো আসলে কারা পাচ্ছে সে বিষয়ে সঠিক তথ্য উঠে আসা প্রয়োজন বলে মনে করেন তারা, কারণ ঋণ যথাযথ প্রতিষ্ঠান পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। রিয়েল সেন্সে হয়তো এসএমইর কন্ট্রিবিউশন উড বি মাচ মোর হায়ার, 35 না, ইট শুড নট বি লেস দেন 50%। আর আরেকটা জিনিস হচ্ছে জব সেক্টরে এসএমইর কন্ট্রিবিউশন আমরা বলছি যে 65-70%। এখানেও আমি একটু ডিসএগ্রি করি, আমার মনে হয় এটাও আরও অনেক বেশি। যে কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারি না, ব্যর্থতার জায়গাগুলো, এর থেকে উত্তরণের পথ কি, এইটাও আপনারা একটু তুলে ধরবেন, তাহলে এটা আমাদের জন্য সহায়ক হবে। তো প্রায় 10 কোটি মানুষের খাদ্য মানে জীবিকা আসে কিন্তু এসএমই সেক্টরকে, এই সেক্টরকে ছোট করে দেখার কোনো প্রয়াস মানে কম রাখার উচিত নয়। যশোরের টাউন হল মাঠে 5 দিনের বইমেলা চলছে। মেলার আয়োজন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, শুনতে পাচ্ছেন, এই বইমেলায় কোন ধরনের বই বেশি বিক্রি হচ্ছে এবং লেখক পাঠকদের উপস্থিতি কেমন জানাবেন? যশোর টাউন হল মাঠে যে বইমেলাটি শুরু হয়েছিল সেটি আজকে 4th দিনের মতো চলছে। আমরা দেখছি যে মেলায় বিভিন্ন বই রয়েছে, তবে সবচেয়ে বেশি যে বইটি চলছে, এখানে আমরা যারা আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলেছি যে শিশুদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো চলছে, বিশেষ করে বিভিন্ন ছড়ার বই, এই ধরনের বইগুলো আরো বেশি চলছে। আর
লেখকের কথা যদি বলে থাকি, এখানে আসলে কোনো বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে না এবং নতুন কোনো বই নয়। দেশের বিভিন্ন লেখকের বই নিয়েই এই বইমেলা হচ্ছে। সে কারণে যারা লেখক রয়েছে তাদের পদচারণা আমরা খুব বেশি দেখছি না। তবে দু একজন আসছেন, একথাও বলা যাবে না। কয়েকজন এসছিলেন। আমরা দেখেছি যে সন্ধ্যার পরে একটি অনুষ্ঠান হয়, সেখানে বিভিন্ন লেখক কয়েকজন আসেন। এছাড়া যারা স্কুল যে শিক্ষার্থী রয়েছে তারা মূলত এই বইমেলায় আসছেন এবং বিভিন্ন বই দেখছেন। তারা তাদের প্রিয় বইটি সংগ্রহ করছেন। আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে একদম একদম গ্রামের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে মানুষের দোরগোড়ায় ভালো ভালো বই পৌঁছে দেওয়ার জন্যই আসলে তারা এই বইমেলাটি করেছেন এবং এখানে আমরা দেখছি যে ভালোই সাড়া পড়েছে। তারা বলছেন যে শহরের যে জনপদ রয়েছে সেই জনপদ থেকে একদম প্রান্তিক জনপদ পর্যন্ত মানুষের যে বই পড়ার আগ্রহ তৈরি করার জন্য এই ধরনের মেলা তৈরি করছেন। এবং আপনি জানেন যে আকাশবাণীর যুগে বিভিন্ন মোবাইলে আসক্ত রয়েছে যারা শিক্ষার্থী রয়েছে, সব বয়সীর মানুষ। সেই জায়গা থেকে বের হওয়ার জন্য আসলে এই ধরনের বইমেলা তারা করেছেন। এবছর আমরা দেখছি যে ভ্রাম্যমাণ যে বইমেলাটি রয়েছে সেটি যে স্টলগুলো রয়েছে, স্টলে বিভিন্ন ধরনের লেখকের বই রয়েছে। তবে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিছু গোয়েন্দা যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু তারা আগ্রহ নিয়ে পড়ছেন। এছাড়া যারা বয়স্ক মানুষ রয়েছে তারা কিন্তু গল্পের বই পড়ছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সার্বিক আরাফাত। এখন থেকে স্কুল, গির্জা আর হাসপাতাল থেকে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবে অভিবাসন কর্তৃপক্ষ। প্রথম দিনই বাইডেনের নির্বাহী আদেশ পাল্টে দিয়ে এই আদেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে স্পর্শকাতর স্থানে অভিবাসীদের আটকের বিষয়টি স্থগিত ছিল 1 দশকেরও বেশি সময়। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে সন্ত্রাসীদের আর স্কুল, গির্জায় লুকিয়ে থাকতে দেওয়া হবে না। তাদের গ্রেপ্তার করতে পারবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদিকে এই ঘোষণার একদিন পরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে অভিবাসীদের আটকের খবর পাওয়া গেলেও গণমাধ্যমগুলোতে সুনির্দিষ্ট করে কিছু প্রকাশ করেনি। ট্রাম্পের এই অভিবাসন নীতির বিরোধিতা করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন অভিবাসীরা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া বন্ধে নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছেন 22টি ডেমোক্র্যাট অধ্যুষিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার যেন ট্রাম্প বাতিল করতে না পারেন সেই উদ্দেশ্যে নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে এই মামলা হয়েছে। জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব বাতিলে সোমবার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এদিকে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনই যুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে $50,000 কোটি নতুন বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওপেন এআই, সফটব্যাংক আর ওরাকল যৌথভাবে বিনিয়োগ করে টেক্সাসে তৈরি করবে কোম্পানি স্টারগেট। প্রাথমিকভাবে 10,000, আগামী বছরে মোট $50,000 কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। ট্রাম্প জানান দায়িত্ব গ্রহণের পরপরই দেশে $3 লাখ কোটি বিনিয়োগ নিশ্চিত করেছেন। আরও বলেন কানাডা আর মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ কার্যকর হতে পারে 2 সপ্তাহেই। হুমকি দেন চীন আর ইউরোপীয় ইউনিয়নের পণ্যে শুল্ক আরোপের। বলেন ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন ইস্যুতে আলোচনায় আগ্রহী না হয় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হবে। বিরল আর ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস থেকে জর্জিয়া আর নর্থ ক্যারোলাইনা থেকে ভার্জিনিয়ার 4.5 কোটিরও বেশি বাসিন্দাকে তীব্র তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। গালফ উপকূলে বিরল এই তুষারঝড়ে ডিপ ফ্রিজে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। তুষারে ছেয়ে গেছে মাইলের পর মাইল। পূর্বাভাস দেওয়া হয়েছে রেকর্ড তুষারপাতের। মঙ্গলবার বাতিল করা হয়েছে 2000-এর বেশি ফ্লাইট। সতর্কতা জারি করা হয়েছে জর্জিয়া, ফ্লোরিডা আর মিসিসিপি অঙ্গরাজ্যেও। এখন অগ্রসর হচ্ছে পূর্ব দিকে। এদিকে উত্তরাঞ্চলের তুষারঝড়ে নিউ ইয়র্ক ঢাকা পড়েছে 18 ইঞ্চি তুষারপাতে। লস অ্যাঞ্জেলেসে সপ্তাহব্যাপী চলা দাবানলের ভয়াল থাবার রেশ কাটতে না কাটতেই এবার দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহর। শয়তানের বাতাস খ্যাত সান্তা আনার প্রবাহ আর অতিরিক্ত শুষ্ক মৌসুমের কারণে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। লিলাক ফায়ার জ্বলে ওঠায় সান ডিয়েগোর কয়েকটি এলাকা থেকে 3000 বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের
দক্ষিণাঞ্চলের লস অ্যাঞ্জেলেস, ভেঞ্চুরা, সান ডিয়েগোতে পুরো সপ্তাহে দাবানলের ঝুঁকি থাকছে, কারণ সান্তা আনা বইতে পারে ঘন্টায় 100 মাইল বেগে। তৃতীয় সপ্তাহের মতো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল জ্বলছে দাবানলে। এর আগে প্যালিসেডস আর ইটন দাবানলে অঙ্গরাজ্যটির 14,000 স্থাপনা পুড়ে গেছে। তুরস্কের বলু পর্বতমালার কাছে একটি রিসোর্টে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। অনেকেই প্রাণ বাঁচাতে মধ্যরাতে রিসোর্টের জানালা দিয়ে লাফ দিয়ে আহত হয়েছেন। এই হোটেলে মোট 238 জন অতিথি ছিলেন। আগুন নেভাতে প্রায় 12 ঘন্টা সময় লাগায় বেড়েছে হতাহতের সংখ্যা। হোটেল মালিকসহ 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের ছেড়ে দেয়া হবে না। বুধবার দেশে জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি। হোটেলটি ইস্তানবুলের পূর্বে বলু প্রদেশের কোরেগলু পর্বতমালার কাছে অবস্থিত। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজকে 60 রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল টাইগার্সরা। ম্যাচে বাংলাদেশের দেয়া 185 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে 124 রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। অধিকাংশ ব্যাটারদের ব্যর্থতায় দলীয় স্কোর 200 না হলেও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে উইন্ডিজকে কুপোকাত করেছে লাল সবুজের দল। উইন্ডিজের ব্যাটিং লাইন আপ ভাঙতে নাহিদাকে সঙ্গ দিয়েছেন মারুফা, রাবেয়া ও ফাহিমা। নাহিদার সর্বোচ্চ 3 উইকেট ছাড়াও বাকিদের প্রত্যেকে পেয়েছেন সমান 2টি করে উইকেট। সফররতদের হয়ে সর্বোচ্চ 68 রান করেন অধিনায়ক জ্যোতি। বোলারদের দাপটে ম্যাচ জিতে গেলেও সরাসরি বিশ্বকাপে খেলতে সিরিজের শেষ ম্যাচে জয় দরকার বাংলাদেশের। তবে উইন্ডিজদের বিপক্ষে ম্যাচে কোনো ফলাফল না এলেও সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলার দামাল কন্যারা। ব্যাট হাতে বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলেও পরিকল্পিত বোলিংয়ের কারণে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে জয় সম্ভব হয়েছে। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপের সমীকরণ নিয়ে এখনই ভাবছেন না তিনি। দলের বিশ্বাস ছিল, যদিও রানটা অনেক বেশি কম ছিল, এসব উইকেটে আসলে 200+ রান না করলে বলারদের জন্য অনেক ডিফিকাল্ট। বাট যখন আমরা ম্যাচে নামি, এর আগে সবাই বলছিলাম যে সবাই জন্য বিশ্বাস রাখি, কারণ আমরা যদি আমার জায়গা মতো বল করতে পারি, প্ল্যান ওয়াইজ যদি সময় মতো উইকেটগুলো নিতে পারি, তাহলে এটা সম্ভব হবে। সমীকরণের চিন্তা এখনো করতেছে না, কারণ প্রথম ম্যাচটা হারার পর আসলে টিম একদিন পরে এরকম বাউন্স ব্যাক করবে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের ফিল্ডে অনেক বেশি কাজে লাগবে। দুটো পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল, একটা মোমেন্টাম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো সেটা টিম পেয়েছে এবং নেক্সট ম্যাচে আমাদের তো চেষ্টা এটাই থাকবে, কারণ সিরিজ জয়ের একটা সম্ভাবনা থাকবে। ওভারসিজে আমরা কখনোই এভাবে সিরিজ জয় করতে পারিনি, সো যদি আমরা এটা অ্যাচিভ করতে পারি, আমাদের টিমের জন্য অনেক বড় একটা মাইলস্টোন হয়ে থাকবে। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। 2023 সালের ওয়ানডে ও 2024 সালের টি-20 বিশ্বকাপ ব্যর্থতায় কোচের পদ থেকে ম্যাথু মটকে সরিয়ে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তার জায়গায় ম্যাককালামের কাঁধে 3 ফরম্যাটের দায়িত্বই তুলে দেয় ইসিবি। সাদা বলের ফরম্যাটে ম্যাককালামের সামনে প্রথম পরীক্ষা ভারত সিরিজ। অন্যদিকে ভারতীয় পেসার মোহাম্মদ শামির প্রত্যাবর্তনের মঞ্চও এই সিরিজ। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর ইনজুরি কাটিয়ে প্রথমবার স্কোয়াডে ফিরেছেন এই পেসার। ঘরের মাঠে সাম্প্রতিক ফর্ম বিচারে ইংল্যান্ডের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামবে ভারত। এখন পর্যন্ত টি-20তে 24 ম্যাচ খেলেছে ভারত ও ইংল্যান্ড। এর মধ্যে ভারতের জয় 13টিতে এবং ইংলিশদের জয় 11টিতে। 2022 সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডের মাটিতেও 2-1 ব্যবধানে জিতেছিল ভারত। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকেও দেখতে পারেন, তাতে ভিজিট করতে হবে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/m/c/ekhon tv।